আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব সমান্তর ধারার পদ ও সমষ্টি নির্ণয়ের শর্টকাট টেকনিক নিয়ে। আমরা অনেকেই আছি সমান্তর ধারার অঙ্কগুলা অনেক বড় ফর্মুলায় করে থাকি। তো আজকের ক্লাসটা দেখার পর আমি আশা রাখবো আমরা খুব কম সময়ের ভিতরে, দ্রুত সময়ের ভিতরে এই অঙ্কগুলা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। সাধারণত এই প্রশ্নগুলা যখন এমসিকিউর মধ্যে আসে তখন কিন্তু এগুলা করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। তো আমরা আজকের শর্টকাট টেকনিকে দেখব কিভাবে অঙ্কগুলা শর্টকাট ফর্মুলায় করা যায়। তো আজকে আমরা যে ৪টা অঙ্ক করব, এই ৪টা অঙ্ক কিন্তু আমি প্রথমে বোর্ডের মধ্যে লিখে নিয়েছি। এর মধ্যে এই ২টার জন্য কিন্তু এক ধরনের ফর্মুলা এবং এই ২টা অঙ্কের জন্য এক ধরনের ফর্মুলা ইউজ হবে। অর্থাৎ এই ২টার জন্য একটা ফর্মুলা আর এই ২টার জন্য একটা ফর্মুলা। এই ২টার জন্য হচ্ছে পদের সূত্র আর এই ২টার জন্য হচ্ছে সমষ্টির সূত্র। এই ধরনের অঙ্কগুলা কিন্তু সমষ্টি ইঙ্গিত করে। তো আমি মূল ক্লাসে যাওয়ার আগে একটা বিষয় একটু আলোচনা করে নিচ্ছি সমান্তর ধারা সম্পর্কে। সমান্তর ধারা জিনিসটা কি? একবারে সহজ ভাষায় মনে রাখবে, সমান্তর ধারা ওই ধরনের ধারা যেই ধারার মধ্যে পদগুলার পার্থক্য সমান হয়। যদি কখনো ধারাবাহিকভাবে কোনো আমরা সিরিজ পাই তখন ওদের পার্থক্য সমান থাকলে ওইটাকে আমরা বলবো সমান্তর ধারা। যেমন ৮, ১১, ১৪ প্রত্যেকেরই ব্যবধান কিন্তু ৩ বা পার্থক্য ৩, তাই এটা সমান্তর ধারা। ঠিক এরকম ভাবে এইটাও সমান্তর ধারা, এটাও সমান্তর ধারা এবং শেষের অংশটাও সমান্তর ধারা, কারণ প্রত্যেকটারই কিন্তু ব্যবধান সমান। যেমন ২৯ আর ২৫ এর ব্যবধান ৪, ২৫ এবং ২১ এর ব্যবধান ৪। যদি পদগুলার ব্যবধান সমান হয় তাহলে ওইটাকে বলা হয় সমান্তর ধারা। তো এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রথম অংশ সমাধান এবং প্রথম অংশটা করতে গেলে কি ধরনের টেকনিক আমাদের অবলম্বন করতে হবে এই জিনিসটা এখন আমরা দেখব। তো আমরা এখন দেখব কিভাবে ১ নাম্বার অঙ্কের সমাধান করতে হয়। তো ১ নাম্বার যে অঙ্কটা আছে, অর্থাৎ আমাকে যদি কখনো সমান্তর ধারার মধ্যে কোন পদ অর্থাৎ পদের মান জানতে চায় বা পদের মান বের করার কথা বলে, সমান্তর ধারায় যদি পদের মান বের করার কথা বলে তাহলে আমার শর্টকাটে বের করার জন্য যে সূত্রটা প্রয়োজন এই সূত্রটা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ পার্থক্য প্লাস 1। আমার কিন্তু পদ বের করার জন্য এই সূত্রটা মনে রাখলেই চলবে। আমার এখানে কোনো কিছু ধরে নিতে হবে না, প্রথম পদ সাধারণ অন্তর এরকম কোনো ঝামেলায় পোহাতে হবে না। আমি শর্টকাটে এই ফর্মুলাটা শুধুমাত্র অ্যাপ্লাই করার মাধ্যমে এই অঙ্কটা নিমিষের মধ্যেই সমাধান করে ফেলতে পারবো। তো সূত্রটা কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ পার্থক্য যোগ ১। এই নিয়ম অ্যাপ্লাই করে বা এই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। তো এখন আসা যাক যে এই সূত্রটা কিভাবে আমি প্রয়োগ করব। প্রথমে দেখো লেখা আছে শেষ পদ। শেষ পদ কোনটা? এই যে ধারাটা আছে ধারাটার মধ্যে ৩৯২ যে কোন পদে অবস্থিত এটা কিন্তু বের করার কথা বলা হয়েছে। তার মানে এই ধারার সর্বশেষ পদ ৩৯২। এই অঙ্কের সর্বশেষ পদ ৩৯২, কারণ বলা হয়েছে ধারাটির কোন পদ ৩৯২। তো কোন পদ ৩৯২ মানে এইটাই শেষ পদ। সবার শেষে যে পদটা উল্লেখ থাকবে ওইটাই কিন্তু শেষ পদ। তো আমি শেষ পদের পরিবর্তে বসালাম ৩৯২। তারপর সূত্র থেকে আসলো মাইনাস, তারপর প্রথম পদ। প্রথম পদ মানে হচ্ছে প্রথম সংখ্যাটা। এই যে ধারা এই ধারার প্রথম সংখ্যাটা কিন্তু ৮, তাই আমি বলতে পারি যে প্রথম পদ হচ্ছে ৮। তো শেষ পদ হচ্ছে ৩৯২, সূত্রের মাইনাস প্রথম পদ হচ্ছে ৮, ভাগ হবে পার্থক্য দিয়ে। পার্থক্য কিভাবে বের করে আমরা জানি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে। আমি আবার বলছি বিষয়টা একটু মনে রেখো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করতে হবে। আমরা অনেকেই আছে প্রথম পদ বড় থাকলে দ্বিতীয় পদ ছোট থাকলে আমরা প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে দিই। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ফর্মুলা। আমরা ক্যালকুলেটরে যখন পার্থক্যটা বের করব তখন কিন্তু দ্বিতীয় পদ আগে তারপর মাইনাস দিয়ে তুলতে হবে প্রথম পদ। অর্থাৎ ১১ থেকে বিয়োগ হবে ৮, ১১ মাইনাস ৮। ১১ থেকে ৮ মাইনাস করলে যত হয় এইটাই কিন্তু পার্থক্য। এখানে কিন্তু পার্থক্য আসে ৩। ১১ থেকে ৮ মাইনাস করলে ৩, তারপর প্লাস 1। তো আমি
শেষ পদের পরিবর্তে 392 বসালাম, বিয়োগ প্রথম পদের পরিবর্তে 8, পার্থক্য দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে 3 প্লাসের 1। আমি যদি এখানে বিয়োগটা করে ফেলি তাহলে এটার মান আসে 384 ভাগ 3 যোগ 1। এখন 384 কে 3 দিয়ে ভাগ করে এর সাথে 1 যদি যোগ করে দেই তাহলে আমার সরাসরি উত্তর চলে আসবে 129। তো আমরা কিন্তু এই অঙ্কটা খুব সহজে এই সূত্রের মাধ্যমে সমাধান করে ফেললাম, জাস্ট 3টা লাইনের মাধ্যমে আমরা সমাধান করে ফেললাম। এমনিতে যদি আমরা ওই সূত্রগুলা, বেসিক যে সূত্র আছে ওই সূত্রগুলা দিয়ে অঙ্কটা করতে চেতাম তাহলে কিন্তু অনেক সময় সাপেক্ষ ছিল এবং বিষয়টা অনেক জটিল ছিল। আমরা জাস্ট এই ফর্মুলা ইউজ করে খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু অঙ্কটা শেষ করে ফেললাম। তো এখন 1 নাম্বারের মতো যে আমি 2 নাম্বার অঙ্কটা দিয়েছিলাম, 2 নাম্বার অঙ্কের সমাধানটা দেখব। 2 নাম্বার অঙ্কের মধ্যেও কিন্তু সেম সূত্র প্রয়োগ হবে। তো এখন আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধানে। তো দ্বিতীয় যে প্রশ্নটা ছিল ওইটা ছিল এরকম, 20 প্লাস 16 প্লাস 12 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটির কোন পদ -40। তো আমি বলেছিলাম যে পদের মান যদি কখনো আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করা লাগবে। পদের মান বের করার কথা বললেই এই সূত্রটা, এটা মুখস্থ করে ফেলো। এটা অন্যান্য সূত্রের তুলনায় কিন্তু অনেক সহজ। তো এখন আমরা শেষ পদ হিসেবে কত লিখব? -40। তারপর সূত্রের মাইনাস, প্রথম পদে আছে 20। আমি শেষ পদে -40 লিখলাম, প্রথম পদে লিখলাম 20। আর পার্থক্য, এইখানেই মূল বিষয়টা। আমি মাইনাসের অঙ্কটা এই কারণেই দিয়েছি যেন মাইনাসের কনসেপ্টটাও তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। তো এখন একটু লক্ষ্য করো, এখন যদি আমি পার্থক্য বের করি তাহলে কিন্তু দ্বিতীয় পদ 16, প্রথম পদ 20। আমি যদি 16 থেকে 20-কে মাইনাস করি তাহলে কিন্তু -4 আসে। আমি 20 থেকে 16 মাইনাস করলে কিন্তু হবে না, 16 থেকে 20 মাইনাস করতে হবে। অর্থাৎ আমাকে পার্থক্য বের করতে হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করে। তো আমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে এটার মান আসে কিন্তু -4। এখন -40 -20 ক্যালকুলেশনে মান আসে -60, আর নিচে -4 প্লাস থাকে 1। -60 ভাগ -4 প্লাস 1, যদি আমরা এই সম্পূর্ণটা একবারে সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে এটার মান কিন্তু চলে আসে আমাদের 16। তো মাইনাসের কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য কিন্তু আমি এই অঙ্কটা আবার করে নিলাম। তো যদি এই ধরনের অঙ্ক তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো আমরা কিন্তু প্রথম মেথডটা দেখে নিলাম। প্রথম মেথডে কিন্তু আমি 2টা অঙ্ক রেখেছিলাম, 2টা অঙ্কই কিন্তু আমরা এখন ক্লিয়ার করে নিলাম। এখন আমরা দেখব আমাদের তৃতীয় এবং চতুর্থ অঙ্ক যেটা আছে এই 2টা অঙ্ক কিভাবে সমাধান করতে হবে আর ওইটা সমাধান করার জন্য প্রয়োজনীয় সূত্র। তো আমরা চলে আসলাম আমাদের তৃতীয় অঙ্কের মধ্যে। 3 নাম্বার অঙ্কটা ছিল এরকম, 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 ইকুয়াল কত? এটা কিন্তু সমষ্টির মান জানতে চেয়েছে। এই যে ধারাটা, এই ধারাটার মধ্যে কিন্তু সমষ্টি কত এটা জানতে চেয়েছে। কখনো যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা এখানে অবশ্যই সমষ্টি সূত্র প্রয়োগ করব, কারণ এটা কিন্তু সমষ্টির অঙ্ক। এই ধরনের অঙ্ক সমান্তর ধারায় সমষ্টির অঙ্ক। তো এখন যদি আমাকে সমান্তর ধারায় সমষ্টি বের করার কথা বলা হয় তাহলে যে সূত্রটা মুখস্থ করতে হবে এটা কিন্তু আগের মতোই, এই অংশটা কিন্তু আগের মতোই, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ পার্থক্য যোগ 1। এটার সাথে গুণ করতে হবে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। আমরা এতটুকু প্রয়োগ করার মাধ্যমে কিন্তু সহজেই এই অঙ্কের সমাধান করে ফেলতে পারবো। তো আগের সূত্রটা জানলে এটা কিন্তু আমাদের জন্য তেমন কঠিন কিছু না। আগের সূত্রটাই কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে, তার সাথে শুধুমাত্র এই অংশটা গুণ হয়েছে। এটা সমষ্টির সূত্র, শর্টকাট সূত্র। তো এখন আমরা এই সূত্র যদি এই অঙ্কের মধ্যে প্রয়োগ করি তাহলে একটু দেখি কিভাবে প্রয়োগ করা যায়। যথারীতি আগের মতো শেষ পদ 59, এখানে কিন্তু শেষ পদ হিসেবে 59 আছে। ধারার সবার শেষের পদটাকেই কিন্তু আমি শেষ পদ হিসেবে বিবেচনা করব। তো 59 মাইনাস প্রথম পদ হচ্ছে 5, পার্থক্য 11 থেকে যদি আমি 5 কে মাইনাস করি তাহলে এটার মান আসছে 6।
+1 ইন্টু শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2, তাহলে 59 প্লাস 5 ভাগ 2। তো আমরা এই অংশের যদি ক্যালকুলেশন করি তাহলে 59 থেকে 5 বিয়োগ করলে থাকে 54, বাকি অংশ ঠিক আছে। 59 আর 5 যোগ করলে হয় 64, অর্থাৎ লবের মধ্যে যে প্লাস এবং মাইনাস শুধুমাত্র এই অংশের কাজগুলো আমরা প্রথম ধাপে করে নিয়েছি। ক্যালকুলেটরে কিন্তু এই মানটা প্রথমে উঠাবো না, আমরা প্রথমে লবের মধ্যে প্লাস এবং মাইনাসের কোনো কাজ থাকলে ওইটাকে শেষ করে নেব। এখন এই অংশটা সম্পূর্ণ ক্যালকুলেটরে তুললে আমার মান আসে 10, আর এটাকে ক্যালকুলেটরে আনলে এটার মান আসে 32। এই দুইটাকে আমি যদি গুণ করি তাহলে এটার মান আসে 320। তো এই অঙ্কটা কিন্তু আমি খুব সহজেই করে ফেললাম। আর যারা আগের গতানুগতিক নিয়মে করেছো তারা কিন্তু জানো এই অঙ্কটা কতটা বড় হয় এবং কতটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমরা এই সূত্র প্রয়োগ করলে একবারে সহজে সমাধান করে ফেলতে পারি, এবং এই ধরনের অঙ্ক আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যেও কিন্তু দিতে পারবো। এই ধরনের প্রশ্নের উত্তর এভাবে আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যেও প্রয়োগ করতে পারবো, তবে ওই ক্ষেত্রে সূত্রটা উপরে লিখে দিবে। আর এমসিকিউ এর জন্য কিন্তু নিচের 3টা স্টেপ শুধুমাত্র করলেই হয়ে যাবে। তো আমরা কিন্তু 3 নাম্বার অঙ্কের ফর্মুলাটা দেখে নিলাম। তো আমরা জানি যে 3 নাম্বার আর 4 নাম্বার কিন্তু একই আদলে তৈরি, তবে ওইটার মধ্যে মাইনাস আছে, তাই আমি মাইনাসের অঙ্কটাও আলাদা করে রেখে দিয়েছি যেন বিষয়টা টোটাল ক্লিয়ার হয়ে যায়। তো এখন আমরা 4 নাম্বার যে অঙ্ক আছে ওইটার সমাধান নিয়ে আলোচনা করব। তো আমরা চলে এলাম আমাদের সর্বশেষ অঙ্কে। সর্বশেষ অঙ্কটা ছিল এরকম, 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23 ইকুয়াল কত? আমি বলেছিলাম এই ধরনের কোনো ধারা যদি আমরা পাই তাহলে এখানে কিন্তু সমষ্টি বের করব। এই ধরনের অঙ্কের মধ্যে আমরা সবসময় সমষ্টি বের করব। তো সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কিন্তু আগেরটাই থাকছে। তো এখন যদি আমরা এই অংশের সমাধান করি তাহলে শেষ পদের পরিবর্তে বসাবো আমরা -23, তারপর সূত্রের মাইনাস, প্রথম পদের পরিবর্তে বসাবো 29। পার্থক্য, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ 25, প্রথম পদ 29। আমি যদি 25 থেকে 29কে মাইনাস করি তাহলে কিন্তু মাইনাসের 4 আসে। মাইনাসের বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমরা অতি উৎসাহী হয়ে যদি এরকম করি যে এটা থেকে এটা মাইনাস করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবে। সব সময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদে মাইনাস করতে হবে পার্থক্য নির্ণয়ের সময়। তো এখন ওই অংশের সূত্রটা প্রয়োগ করলে শেষ পদে আছে -23 প্লাস প্রথম পদে আছে 29 আর নিচে আছে 2। তো এখন আমরা কি করব, এই অংশের ক্যালকুলেশন করব। এটার ক্যালকুলেশনে মান আসে -52 আর নিচে -4। এখানে আমি যদি -23 প্লাস 29 এর ক্যালকুলেশন করি তাহলে 6। এই সম্পূর্ণ অংশের ক্যালকুলেশনে মান আসে 14 আর এটার ক্যালকুলেশনে মান আসে 3। এই দুইটাকে গুণ করলে হয় 42। আমি কিন্তু জাস্ট এই দুইটা সূত্র প্রয়োগ করার মাধ্যমে অনেক বড় বড় অঙ্ক সলভ করে ফেললাম খুব সীমিত সময়ের মধ্যে। তো যাদের এই অঙ্কগুলা নিয়ে ধোঁয়াশা কাজ করছিল বা এই অঙ্কগুলা বড় বলে অনেকে এগুলাকে কঠিন মনে করে ইগনোর করে দিয়েছিলে, তাদের কিন্তু আর এগুলা করার প্রয়োজন নেই, কারণ এই অঙ্কগুলা কিন্তু আমরা সৃজনশীলেও এই সূত্রগুলা প্রয়োগ করে সহজেই করে ফেলতে পারবো। তো তারপরেও যদি কারো কখনো কোনো জায়গায় সমস্যা দেখা দেয় বা কোনো জায়গায় ক্লিয়ার হওয়ার মধ্যে যদি একটু সমস্যা থাকে তাহলে অবশ্যই এটাকে আমাকে জানাবেন, আমি যথাসম্ভব ওইটা সমাধান করার চেষ্টা করব। আমি এরকম শর্টকাট বিষয়ের এবং অতি গুরুত্বপূর্ণ বিষয়ের অঙ্ক নিয়ে কিন্তু ক্লাসগুলো সাধারণত সাজিয়ে থাকি। তো আমার বাকি ক্লাসগুলোও কিন্তু সবাই দেখবেন। তো পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষায় থাকবেন। আর আজকের মতো আমি এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।